আজ আমরা শিখব লেজার কি করে তৈরি করতে হয় এবং লেজার তৈরি করতে যে জিনিসটি সব থেকে বেশি প্রয়োজন তা হলো গ্রুপ। এই গ্রুপ সম্বন্ধে জানবো এবং প্রয়োজন অনুসারে আমরা গ্রুপ ক্রিয়েট করব। কোম্পানি তৈরি করার পরে আমাদেরকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করার জন্য ট্যালিতে প্রথমে লেজার ক্রিয়েট করতে হবে, তারপর জার্নাল এন্ট্রি পাস করতে হবে, তারপর ব্যালেন্স শিট আমরা দেখতে পাবো। লেজার সাধারণত অ্যাকাউন্ট ক্রিয়েশনের ব্যবহার হয়। এক্সাম্পল অনুযায়ী কার অফ রুপিস 50,000 ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বিজনেস, অর্থাৎ ব্যবসার মালিক ব্যবসায় গাড়িটি ইন্ট্রোডিউস করিয়েছে অ্যাজ এ ক্যাপিটাল। তো জার্নাল এন্ট্রি হবে কার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে আমরা দুটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, একটি হলো কার এবং একটি ক্যাপিটাল। আমাদেরকে দুটি লেজার অ্যাকাউন্ট খুলতে হবে। তো ট্যালিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার, লেজার থেকে সিঙ্গেল লেজারে ক্রিয়েটে নেম, লেজার নেমটি দিতে হবে। যেমন এখানে লেজার নেমটি হলো কার একটি স্থায়ী সম্পত্তি, তাই আন্ডারে লিস্ট অফ গ্রুপ থেকে ফিক্সড অ্যাসেট সিলেক্ট করতে হবে। আন্ডার অর্থাৎ গ্রুপ। আমাদের ট্যালিতে গ্রুপ দু ধরনের হয়, একটি হলো প্রাইমারি গ্রুপ, অপরটি হলো সাব গ্রুপ। প্রাইমারি গ্রুপের সংখ্যা 15টি এবং সাব গ্রুপের সংখ্যা 13টি। টোটাল 28টি গ্রুপ এই লিস্ট অফ গ্রুপের মধ্যে আপনি দেখতে পাবেন। এখান থেকে কোন লেজারটি কোন গ্রুপের মধ্যে বসবে তা আপনাকে নির্ধারণ করে আন্ডারে লিখতে হবে। তারপর ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড নো, কারণ ক্যাপিটালের জন্য বা মূলধনের জন্য ইনভেন্টরি বা মজুত পণ্যের মূল্য প্রভাবিত হয় না। জিএসটি অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। মেলিং ডিটেলস এবং ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস দিতে হবে না। শুধু কত টাকার গাড়ি ছিল, 50,000 টাকার, সেটি এখানে লিখতে হবে। এটি সম্পত্তির হিসেব সবসময় ডেবিট দিকে বসে, তাই এটি ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে এখানে। এক্সেপ্ট, এন্টার টিপলে ইয়েস, সেভ হয়ে গেল আমাদের একটি লেজার অ্যাকাউন্ট। আর একটি অ্যাকাউন্ট যা আমাদের বানাতে হবে তা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টটির আন্ডারটি ক্যাপিটালই হবে। ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড নো। এখানে মেলিং ডিটেলস এবং ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস কিছু পরিবর্তন করতে হবে না। ওপেনিং ব্যালেন্স 50,000 টাকা, অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাবে, কারণ ক্যাপিটাল সবসময় কোম্পানির দায়, এবং এটিকে আমি এইভাবে সেভ করে দেব। গ্রুপ সাধারণত আমাদের তৈরি করতে হয় না, 28টি গ্রুপের মধ্যেই আমাদের নির্বাচন করে নিতে হয়। কিন্তু যদি কখনো আমাদের গ্রুপ তৈরি করতে হয় তাহলে কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয় তা আমরা শিখব, কিন্তু তার আগে প্রাইমারি গ্রুপ এবং সাব গ্রুপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন জেনে নিই কিছু লেজার এবং সেই লেজারগুলি কোন গ্রুপের আন্ডারে বসবে সেই সম্পর্কিত তথ্য। যেমন ক্যাপিটাল সাধারণত ব্যবসার মালিক ব্যবসায় কন্ট্রিবিউট করে, আর ব্যবসার জন্য ক্যাপিটালটা দায়, এই কারণে ক্যাপিটাল ক্রেডিটে বসে। সেই ক্যাপিটাল থেকেই যখন টাকা তোলা হয় ড্রয়িং এর মাধ্যমে বা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে বা ইনকাম ট্যাক্স হিসেবে, তখন ক্যাপিটালটিকে ডেবিট করা হয়, কারণ ক্যাপিটালটি তখন কমে যায়। যে সমস্ত সম্পত্তিগুলি টাকায় রূপান্তর হতে 1 বছরের কম সময় লাগে সেগুলিকে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট বলে। যেমন দেনাদার, যখন কাউকে ধারে মাল বেচা হয় তখন তাকে দেনাদার বলে। যখন দেনাদার টাকার বদলে বিল দেয় টাকার সমতুল্য, তখন সেটিও কারেন্ট অ্যাসেট হিসেবে ধরা হয়। এবং যখন কোনো খরচা সুবিধা পাওয়ার আগেই প্রদান করা হয় তখন তাকে প্রিপেড এক্সপেন্সেস বলে। যদি কোনো সার্ভিস কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে এবং সেই সার্ভিসের উপযুক্ত টাকা যদি এখনো তারা না পায় তাহলে সেটি আউটস্ট্যান্ডিং ইনকাম হয়। আউটস্ট্যান্ডিং ইনকামও কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে। এখন কারেন্ট লাইবিলিটিতে আসা যাক। যে সমস্ত দায়গুলি 1 বছরের মধ্যেই শোধ করে দেওয়া হয় তাদেরকে কারেন্ট লাইবিলিটি বলি। যেমন প্রিপেড ইনকাম, সার্ভিস প্রদান করার আগেই যদি আমরা সেই সার্ভিস বাবদ টাকা পেয়ে থাকি তাহলে তাকে প্রিপেড ইনকাম বলে। আমরা দায়বদ্ধ তাদের সার্ভিস দেওয়ার জন্য, আগে বা পরে আমাদের দিতেই হবে সার্ভিস, তো তাই জন্য এটা কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে। সান্ড্রি ক্রেডিটর, আমরা যদি ধারে মাল কিনে থাকি তাহলে সে আমাদের পাওনাদার হয় এবং তাকে টাকা শোধ করতে হবে 1 বছরের মধ্যেই, তাই জন্য কারেন্ট লাইবিলিটি। পাওনাদারকে টাকা দেওয়ার বদলে আমরা যদি বিল প্রদান করি তাহলেও সেটি কারেন্ট লাইবিলিটির মধ্যেই পড়ে। আমরা সার্ভিস গ্রহণ করেছি কিন্তু এখনও তার অর্থ প্রদান করিনি, তা আমাদের চলতি দায়।
এরপরে ফিক্সড অ্যাসেট, ফার্নিচার, ফিক্সচার, লাইটিং, ফিটিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি, ল্যান্ড এন্ড বিল্ডিং, এই সমস্ত স্থায়ী সম্পত্তি থেকে আমরা অর্থনৈতিক সুবিধা বছরের পর বছর পেতে পারি। এরপর আসে কিছু অস্পর্শনীয় সম্পত্তি, যেমন সুনাম মানে গুডউইল, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক। এই সমস্ত সম্পত্তিগুলি আমরা চোখে দেখতে পারি না, ছুতে পারি না, কিন্তু এগুলোকে অনুভব করা যায়। এই সমস্ত সম্পত্তিগুলিও ফিক্সড অ্যাসেটের মধ্যেই আসে, যেগুলি থেকে আমরা বেনিফিট বছর পর বছর পেতে পারি। এরপরে আসে ইনভেস্টমেন্ট। আমাদের কোম্পানি যদি অন্য কোনো কোম্পানির শেয়ার কিনে থাকে, তাহলে সেটি ইনভেস্টমেন্ট গ্রুপের মধ্যে আসবে। অন্য কোম্পানির শেয়ার কিনলে সেই কোম্পানির যদি কোনো বছর প্রফিট হয়, তাহলে সেই বছর আমরা কিছু লাভ্যাংশ পেয়ে থাকি। এই ইনভেস্টমেন্ট গ্রুপে সেই সমস্ত অ্যাকাউন্টগুলি রেকর্ড করতে হয় যে সমস্ত ইনভেস্টমেন্ট থেকে আমরা পূর্ব নির্ধারিত হারে রিটার্ন পাই না। এক্ষেত্রে কোম্পানির যদি কোনো বছর লস হয়, তাহলে আমরা কিন্তু লাভ্যাংশ পাবো না। সাসপেন্স বলে একটি গ্রুপ আছে যার রিয়েলিটিতে কোনো ইউজ হয় না। যখন কোনো কোম্পানি কোনো ব্যাংকিং কোম্পানির কাছ থেকে লোন নেয়, তখন লোন লাইবিলিটি গ্রুপের আন্ডারে বসে বা সিকিউরড লোনের আন্ডারেও বসতে পারে। কারণ ব্যাংক যদি কোনো কোম্পানিকে লোন দেয়, তাহলে সেই কোম্পানির থেকে কোনো প্রপার্টি অ্যাজ এ সিকিউরিটি পারপাস ব্যাংক নিজের কাছে রেখে দেয়। সিকিউরড লোন প্রাইমারি গ্রুপের আন্ডারে বসে না, সিকিউরড লোন সাব গ্রুপের আন্ডারে বসে। আমরা এখানে যতগুলি গ্রুপ শিখছি, ততগুলি গ্রুপ প্রাইমারি গ্রুপের আন্ডারে। মিসলেনিয়াস স্যালারি এক্সপেন্সেস, মিসলেনিয়াস এক্সপেন্সেস অ্যাসেট গ্রুপের মধ্যে বসে। এটি এক্সপেন্সেস হওয়া সত্ত্বেও এটি অ্যাসেটের অন্তর্ভুক্ত। এটি আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। রোহন 20,000 টাকা বেতনে চাকরিতে ঢুকেছিল, কিন্তু সে 15 দিন পরেই চাকরি ছেড়ে দেয়। অর্থাৎ তার স্যালারি হয় 10,000 টাকা, কিন্তু সে স্যালারি নেওয়ার জন্য কখনোই কোম্পানিতে আসেনি, কিন্তু সে আসতে পারে, তার অধিকার আছে 10,000 টাকা স্যালারি দাবি করার। তো কোম্পানি সেই 10,000 টাকাকে মিসলেনিয়াস এক্সপেন্সেস অ্যাসেট হিসেবে দেখাবে। যতদিন না সে 10,000 টাকা দাবি করে, ততদিন কোম্পানির সম্পত্তি। যেদিন 10,000 টাকা দাবি করলো, সেদিন কোম্পানির খরচা। কোনো কোম্পানির বিভিন্ন শাখা প্রশাখা থাকতেই পারে, যেমন কলকাতা ব্রাঞ্চ, গোয়া ব্রাঞ্চ, সেক্ষেত্রে সেটি ব্রাঞ্চ এবং ডিভিশন গ্রুপের মধ্যে বসবে। এরপর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যে সমস্ত খরচাগুলি প্রোডাকশনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, তাদেরকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলে। যেমন ডিসকাউন্ট পেড, রেন্ট পেড, কমিশন পেড, ইন্টারেস্ট পেড, ব্যাড ডেট। ব্যাড ডেট মানে যে সমস্ত ঋণের টাকাগুলি আর পাওয়া যাবে না বলে ধরা হয়েছে, তাদেরকে ব্যাড ডেট বলে। অ্যাডভার্টাইজমেন্ট পেড, স্যালারি পেড, ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ আউটওয়ার্ড মানে প্রোডাকশন হওয়ার পর সেটিকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে ভাড়াটা, তাকে ক্যারেজ আউটওয়ার্ড বলে। এবং ডেপ্রিসিয়েশন মানে অবচয়। কোনো স্পর্শনীয় স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে যে ক্ষয় হয়, তাকে ডেপ্রিসিয়েশন বলে। আর কোনো অস্পর্শনীয় সম্পত্তি যে মূল্য হ্রাস হয়, তাকে অ্যামোর্টাইজেশন বলে। যে সমস্ত ইনকাম প্রোডাকশনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়, তাদেরকে ইনডাইরেক্ট ইনকাম বলে। যেমন কমিশন রিসিভড, রেন্ট রিসিভড, ডিসকাউন্ট রিসিভড, ইন্টারেস্ট রিসিভড, ডিভিডেন্ড রিসিভড। এই সমস্ত ইনকামের উৎস থেকে যদি কোম্পানির ইনকাম হয়, তাহলে সেটি ইনডাইরেক্ট ইনকামের মধ্যে পড়ে। কোম্পানি যদি মাল ক্রয় করে, তাহলে সেটি পারচেস গ্রুপের আন্ডারে বসবে এবং ডেবিট হবে, কারণ পারচেস করলে চলতি সম্পত্তি বৃদ্ধি পায়। কিন্তু যদি ক্রয় করা মাল কোনো কারণবশত ফেরত পাঠানো হয়, তাহলে পারচেস অ্যাকাউন্ট থেকে সেটি ক্রেডিট দিকে বসিয়ে লেস করা হয়। এরপর আসি সেলে। সেল করলে আমাদের ইনকাম হয়, ইনকাম হলে ক্রেডিট দিকে বসে, তো সেল অ্যাকাউন্ট সেল গ্রুপের মধ্যে বসে ক্রেডিট দিকে। কাস্টমারকে বিক্রি করা মাল যদি কোনো কারণবশত আমাদের ফেরত দিয়ে যায়, তাহলে সেল থেকে সেটি লেস করে দেখানো হয়, সেলকে ডেবিট দিকে দেখিয়ে। যে সমস্ত খরচাগুলি প্রোডাকশনের সঙ্গে বা ফ্যাক্টরির সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, তাদের ডাইরেক্ট এক্সপেন্সেস বলি। ডাইরেক্ট এক্সপেন্সেস বা এক্সপেন্সেস ডাইরেক্ট একই জিনিস। যেমন ওয়েজ মানে পারিশ্রমিক, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইলেকট্রিসিটি অর পাওয়ার বিল, ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড হলো বাজার থেকে কাঁচামাল ফ্যাক্টরিতে নিয়ে আসার যে ট্রান্সপোর্ট খরচা, তাকে ক্যারেজ ইনওয়ার্ড বলে। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, এই সমস্ত জিনিসগুলি ফ্যাক্টরির সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, এই কারণে এগুলিকে ডাইরেক্ট এক্সপেন্স বলা হয়। তারপর আসে ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম অর ইনকাম ডাইরেক্ট একই কথা। ইনকাম ফ্রম ডাইরেক্ট অ্যাক্টিভিটি মানে যে সমস্ত ইনকাম ডাইরেক্টলি ফ্যাক্টরি রিলেটেড বা প্রোডাকশন রিলেটেড, তাদের ডাইরেক্ট ইনকাম বা ইনকাম ডাইরেক্ট বলে। যেমন কারো মোবাইলের দোকান আছে, সে মোবাইল রিচার্জ করে ইনকাম করে, মোবাইল রিপেয়ার করেও ইনকাম করে, ভিজিটিং কার্ড প্রিন্টিং করেও ইনকাম করে। তো এই প্রতিটা ইনকাম ডাইরেক্ট ইনকামের মধ্যে পড়ে। এতক্ষণ ধরে আমরা যতগুলি গ্রুপ আলোচনা করলাম, ততগুলি গ্রুপ প্রাইমারি গ্রুপের আন্ডারে পড়ে।